রাজধানী হিসেবে ঢাকার বয়স ৪০০ পেরিয়েছে এক দশক আগে। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৪ সালে। এরপর ১৯৭৮ সালে পৌরসভা রূপান্তরিত হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে উন্নীত হয়। ২০১১ সাল থেকে ঢাকা সিটি কর্পোরেশনকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার ঘোষণা দেয়া হয়। ফলে ২০১২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্তমানে ঢাকা নগরে ২ কোটিরও অধিক মানুষের বসবাস। এত জনবহুল এই নগরের দুটি অংশে প্রতিদিন প্রায় ৬,০০০ টন বর্জ্য উৎপাদিত হয়। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা আদর্শ নগরের গুরুত্বপূর্ণ নিয়ামক। ক্লিন ঢাকা বা পরিচ্ছন্ন ঢাকা লক্ষ্যকে বাস্তবায়িত করতে ঢাকা সিটি কর্পোরেশন ২০০৩ সালে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য জাইকার সহায়তায় ১৭ মাস অক্লান্ত পরিশ্রমের ফসল এই ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান ২০০৫-২০১৫। এই মাস্টার প্ল্যানটির লক্ষ্যই ছিল সামাজিক গ্রহণযোগ্যতা এবং কারিগরি দক্ষতার উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন ঢাকার মর্যাদা অর্জন। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠা, ওয়ার্ডভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনার সূচনা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্দেশিকা প্রণয়ন, জনসাধারণের অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে উন্নতকরণ, লিচেট বা চুয়ানি পরিশোধনের ব্যবস্থা সমেত মাতুয়াইল ল্যান্ডফিলকে স্যানিটারি ল্যান্ডফিলে পরিণতকরণ সহ আরও অনেক উদ্যোগ এই মাস্টার প্ল্যান অনুযায়ী বাস্তবায়িত হয়েছে। ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান ২০০৫-২০১৫ বাস্তবায়নের পূর্বে ঢাকা সিটি কর্পোরেশনে ছিল না কোনো বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। উন্নত বর্জ্য ব্যবস্থাপনা না থাকার ফলে নগর ও এর আশেপাশের অঞ্চলের অসংখ্য মানুষ নানান অসুবিধার সম্মুখীন হয়েছে। দূষিত হয়েছে পরিবেশ। বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে সেগুলি সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ল্যান্ডফিলে ফেলা পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়ায় ছিল না কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে কম গুরুত্ব দেওয়ার ফলে ল্যান্ডফিলগুলোও ছিল অস্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন কর্মীরাও ছিল স্বাস্থ্য ঝুঁকিতে। নাগরিকদের অসুবিধা দূর করতে ও পরিবেশকে সুন্দর রাখতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও উন্নয়নে প্রণয়ন করা হয়েছিল এই মাস্টার প্ল্যান। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যেটা সাবেক আগে আসলে পরিচ্ছন্নতা বিভাগ হিসেবে নামকরণ করা ছিল, এটা তো পরিচ্ছন্নতা বিভাগের কাজ ছিল মূলত বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের নিয়োজিত করা, তাদের কাজ তদারকি করা এবং ক্লিন করে সেটাতে সিটি কর্পোরেশনের কন্টেইনার, ডাস্টবিন বা ট্রাকে তুলে দিল। আগে আমরা মূলত 4টা বিভাগ মিলে আমরা এটাকে সমন্বয় করে বর্জ্য ব্যবস্থাপনার কাজটা করা হতো। তো এর থেকে চিন্তা করা হলো যে এই সমন্বয়টা আসলে আমাদের ভালোভাবে কাজ করছে না, কারণ এক একটা বিভাগের এক একটা অবজেক্টিভ থাকে। তো এটাকে একটা সিঙ্গেল অবজেক্টিভে নিয়ে আসার জন্যই মূলত আমরা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠার এটা একটা আমাদের ভিতরে একটা দৃঢ় উপলব্ধি আসে। পরবর্তীতে ২০০৯ সালে এটা চূড়ান্ত অনুমোদন লাভ করে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা ভালো একটা উপযোগী সাংগঠনিক কাঠামো দরকার, যেখানে ইঞ্জিনিয়ারও থাকবে, প্ল্যানার থাকবে, আর মাঠ পর্যায়ে যারা এই কাজকে তদারকি করে, ক্লিনিং কাজ করে সেটা থাকবে। এ থেকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ যেটা, এটা একটা গঠনটা খুবই প্রাসঙ্গিক ছিল এবং ২০০৯-এর পরে অদ্যাবধি এখন এটা চলে আসছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবশ্যক। নাগরিকদের অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা ব্যতীত কঠিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ওয়ার্ড বেসড অ্যাপ্রোচ বা WBA শীর্ষক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড বেসড অ্যাপ্রোচ আমাদের বর্জ্য ব্যবস্থাপনার
মূল টার্গেট ছিল যেটা ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনাকে কিভাবে শক্তিশালী করা যায়। জাইকা 2003 সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে। তো তখন থেকেই আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু সদস্য আমরা জাইকার সাথে আমরা ইনভলভ হই, জাইকার ভলেন্টিয়াররা সাথে ছিলেন। তো তখন থেকেই জাইকা যেটা আমাদেরকে শেখালেন যে আসলে মানে একেবারে রুট লেভেল থেকে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ধারণাটা সেখান থেকে আমাদের শুরু করতে হবে, কিভাবে বর্জ্য কালেকশন করতে হবে, কিভাবে বর্জ্যটা পৃথকীকরণ করা যায়, কিভাবে সংরক্ষণ হবে এলোমেলো না রেখে, সব কিছুই জায়গা থেকে আমরা তখন শুরু করি যে ওয়ার্ড বেজ অ্যাপ্রোচ, বর্জ্য ব্যবস্থাপনা ওয়ার্ড ভিত্তিক কীভাবে শক্তিশালী করা যায়। আমরা এক একটা ওয়ার্ডকে CUWG, কমিউনিটি ইউনিট ওয়ার্কিং গ্রুপ, ওই ওয়ার্ডের কি পার্সনদের নিয়ে আমরা 6টা ভাগে ভাগ করলাম, 6টা বা 5টা ভাগে ভাগ করলাম। সেখানে ভাগ করে আমরা ওই কমিউনিটিদেরকে দায়িত্ব দিলাম যে আপনার এই এলাকাটা কিভাবে সুন্দর করা যায়, এখানে কি সমস্যা আছে। ওয়ার্ড বেজ অ্যাপ্রোচের 4টা কম্পোনেন্ট নিয়ে আমরা সবসময় কাজ করি। প্রথম কম্পোনেন্ট হয়েছে ওয়ার্ড অফিস নির্মাণ এবং ওয়ার্ড অফিস রেনোভেশন। পূর্বে আমাদের এখানে কোনো ওয়ার্ড অফিস ছিল না, তখন রাস্তায় দাঁড়িয়ে ক্লিনারদের অ্যাটেন্ডেন্স নেওয়া হইতো, বিভিন্ন কমপ্লেন গ্রহণ করা হইতো। তখন একটা সিআইদের একটা গ্রহণযোগ্যতা কম ছিল, কিন্তু দেখা গেছে ওয়ার্ড অফিস হওয়ায় তার একটা স্থায়ী একটা ঠিকানা হয়েছে। ঝড় বৃষ্টি আসলে পরিচ্ছন্ন কর্মীরাও এখানে আশ্রয় নিতে পারে এবং এখানে তাদের ওয়াশিংয়ের ব্যবস্থা আছে এবং পাবলিক যে কোনো কমপ্লেন তাৎক্ষণিকভাবে এখানে জানাতে পারে। WBA-2 যেটা, সেটা হলো ক্লিনারদের সেফটি এবং স্যানিটেশন নিয়ে। আমরা এই সেফটি অ্যান্ড স্যানিটেশন কমিটিতে ক্লিনারদের মাঝ থেকে 4 জন বা 5 জন সদস্য নিয়ে এর মধ্যে 2 জন বা 1 জন মহিলা থাকে, বাকিরা পুরুষ থাকে। সংশ্লিষ্ট সিআই থাকে তার প্রধান এবং আমাদের যে অফিসার সেও থাকে কমিটিতে। এই কমিটির কাজ হলো প্রত্যেকটা ক্লিনারের দৈনন্দিন স্বাস্থ্যের কী অবস্থা সেটা খোঁজ খবর নেওয়া। এক্ষেত্রে জাইকা আমাদেরকে ফার্স্ট এইড বক্স দিয়েছে, সেটার থেকে আমরা দৈনন্দিন তাদের যদি ছোটোখাটো সমস্যা থাকে সেটা আমরা চেক করতে পারি, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিতে পারি এবং যদি জটিল হয় তাহলে তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে প্রেরণ করি। দ্বিতীয় কম্পোনেন্ট হয়েছে কমিউনিটি পার্টিসিপেশন। তাই কমিউনিটির পার্টিসিপেশন যত বেশি হবে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কার্যক্রম তত মসৃণ এবং ফলপ্রসূ হবে। ওয়ার্ড বেজ অ্যাপ্রোচের 4র্থ এবং শেষ কম্পোনেন্ট হয়েছে কালেকশন সিস্টেম। এর আবার 2টা কম্পোনেন্ট, A এবং B। এ হলো আমাদের বর্তমানে যে কালেকশন সিস্টেম আছে এটাকে কীভাবে ডেভেলপ করা যায়, আর B হলো নতুন কালেকশন সিস্টেমটা কীভাবে ইনক্লুড করা যায়। বর্জ্য সংগ্রহ ও পরিবহন 2 স্তরে বিভক্ত। প্রাথমিক আবর্জনা সংগ্রহ ও পরিবহন এবং দ্বিতীয় পর্যায়ে আবর্জনা সংগ্রহ ও পরিবহন। একটি ওয়ার্ডে উৎপাদিত সকল বর্জ্য অনুমোদিত PCSP বা ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত STS বা নির্ধারিত যে স্থানটাকে বলা হচ্ছে সেখান থেকে পরিবহন করে স্যানিটারি ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। এই পরিবহনের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খোলা ট্রাক, কম্প্যাক্টর, কন্টেনার এবং লং ট্রেলার এবং হেভি ইকুইপমেন্টস যথাক্রমে স্কিড লোডার, প্যালোডার, ডাম্পার ইত্যাদি ব্যবহার করে পরিবহনের সর্বশেষ গন্তব্যস্থল স্যানিটারি ল্যান্ডফিল মাতোয়াইলে নিয়ে যাচ্ছে। WBA বাস্তবায়নে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে নানাভাবে সহযোগিতা প্রদান করেছে জাপান ওভারসিজ কোঅপারেশন ভলেন্টিয়ার্স JOCV। তাদের প্রদত্ত সহযোগিতা এখনও চলমান আছে। Collaboration with community is necessary to succeed of WBA project because WBA is an approach of community-based solid waste management. All JICA volunteers had to learn Bengali before going to Bangladesh, so it was very easy and quick to build a good relationship with Bangladeshi local people. Because of communication in Bengali, we could understand the word what people say. And also, we try to use Bengali for describing how we feel. So JICA volunteers have a good relationship with local people and we could get
valuable information from them. Volunteers who dispatched for Dhaka North and South City Corporation usually acted with conservancy inspectors. We call them CI. Volunteers and CI visited various communities such as women communities, political communities, student communities, and so on. We regularly worked on enlightenment activities about environmental issues in communities and primary schools. Our slogan was "Don't throw garbage away." যেখানে সেখানে ময়লা ফেলবেন না. We went around many schools and many communities of Dhaka city and carried out a program based on this slogan and performed the activity to change their mind. I think Clean Dhaka city is still on progress, but I'm sure we can see Clean Dhaka city very soon. আরও একটু সচেতন হইলে দেশটাকে আরও সুন্দর করতে পারবেন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ল্যান্ডফিল অর্থাৎ বর্জ্য ফেলার স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত, উন্নত এবং স্বাস্থ্যসম্মত ল্যান্ডফিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সিটি কর্পোরেশন তাদের সংগৃহীত বর্জ্য যেখানে গিয়ে রাখে সেটাকে তারা কুড়াখানা বলছে। পরবর্তীতে জায়গা যখন আমাদের 2000 সালে একটা প্রাক সমীক্ষা করলো, 2003-এ ডিটেল মাস্টার প্ল্যান স্টাডি শুরু করলো, তখন আমরা ওনাদের যে নামটা দিলেন স্যানিটারি ল্যান্ডফিল। প্রথম এই শব্দটা কিন্তু আমাদের তখন জায়গার থ্রুতে কিন্তু আমরা এই শব্দটা সাথে পরিচিত হলাম যে স্যানিটারি ল্যান্ডফিল। আগে আসলে এই ঢাকা সিটি কর্পোরেশনের যারা আমরা ছিলাম বা নগরবাসী ধরে নিত, মনে করতো যে ময়লা একটা নিচু জায়গা হলেই হলো, সেখানে ময়লাটা ধামাচাপা দিয়ে রেখে যেতে হবে। কিন্তু জাপানিজরা আমাদের দেখলো যে বর্জ্য ফেলার জন্য যে একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইট সিলেকশন খুবই দরকার। সাইট সিলেকশন হবার পরে তার থেকে সমস্ত রকমের দূষণ বা জনগণের যে সমস্ত আপত্তি, এগুলো আমাদেরকে অবশ্যই এটাকে দূর করতে হবে। তো ল্যান্ডফিলে আমরা আগে কখনোই আমাদের লিচের ট্রিটমেন্টের এই বিষয়টা আমাদের ছিল না, যে বর্জ্য থেকে চুয়ে যে তরল বর্জ্য সেটাকে যে শোধন করতে হবে, এই উপলব্ধি কিন্তু আগে আমাদের ছিল না, বা এটা আমরা ওরকম আমাদের কারিগরিভাবে সক্ষমও ছিলাম না। জায়গায় এসে আমাদেরকে এই কারিগরি সক্ষমতা বৃদ্ধি করলো এবং তারা একটা বিনিয়োগ প্রকল্প করলো মাতোয়াইলে প্রথমে। তারপর যে সেখানে সয়েল কভার অ্যাপ্লাই করা, যাতে সলিড ওয়েস্টগুলো যাতে সুন্দরভাবে পরিবেশসম্মতভাবে হয়, ড্রেসিং করা। জায়গার এই টেকনিক্যাল টিম তারা দেখালো যে একটা ল্যান্ডফিলের মানে ভার্টিক্যাল এক্সটেনশনের মাধ্যমে কীভাবে এটাকে আরও সুন্দরভাবে ব্যবহার করা যায়, সুন্দর ব্যবস্থাপনা যদি প্রপারলি যদি আমরা ওয়েস্ট ড্রেস করতে পারি, তাহলে একটা ল্যান্ডফিলের লাইফ কত সুন্দরভাবে বাড়ানো যায়। তো আশা করি যে আমরা আমাদের এই সক্ষমতাগুলো জায়গা থেকে প্রাপ্ত জ্ঞানগুলো আমরা ব্যবহার করে আমাদের ল্যান্ডফিলটাকে আরও সুন্দর করে ব্যবস্থাপনা করতে পারবো। প্রকৃতপক্ষে 1990 সালের পূর্বে ঢাকা শহরে বর্জ্য অপসারণের সুনির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিভিন্ন নিচু জমি, ডোবানালায় বর্জ্য অপসারণ করা হতো। 1990 সালে প্রথম ভূমি অধিগ্রহণের মাধ্যমে ল্যান্ডফিলের কার্যক্রমের সূচনা করা হয়। পরবর্তীতে বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরে মাতোয়াইল বাংলাদেশের সর্বপ্রথম ল্যান্ডফিল হিসাবে যাত্রা শুরু করে। আমরা 2005 সালে সর্বপ্রথম জায়গার মাস্টার প্ল্যানের আওতায় আমরা এই উন্মুক্ত ল্যান্ডফিলটিকে আমরা স্যানিটারি ল্যান্ডফিলে রূপান্তর করি। তখনও বেশ কিছু জায়গায় ঢাকা শহরে অবৈধ বর্জ্য অপসারণ স্থান ছিল। আমরা পর্যায়ক্রমে সেই অবৈধ বর্জ্য ডাম্পিং কেন্দ্রগুলি আমরা বন্ধ করে দিই। বলা যায় 2008 সাল থেকে ঢাকা শহরে পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ এবং ল্যান্ডফিলে অপসারণের কার্যক্রম শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে বর্তমান যে ল্যান্ডফিলটি রয়েছে, ল্যান্ডফিলটি এখন এই অবস্থায় এটাকে আপনি স্যানিটারি ল্যান্ডফিল বলতে পারেন। এটি কিছুদিন পূর্বেও 5-7 বছর আগেও একটি শুধু ডাম্পিং ল্যান্ডফিল হিসাবে ছিল। ডে টু ডে উই হ্যাভ ইনক্রিজ ইটস অল সর্ট অফ ফ্যাসিলিটিস। এখন নাও দিস ইজ 2 years back it was a control landfill and now it is a sanitary landfill. বেসিক্যালি ল্যান্ডফিলগুলো একটু পরিবেশ বান্ধব উপায়ে করা প্রয়োজন, এবং যেখানে ঘন বসতি বা জনবসতি যেখানে বেশি থাকে সেখান থেকে একটু দূরে
করাটাই উচিত। অথবা আমাদের যে আমিনবাজার ল্যান্ডফিলটি বর্তমানে ঢাকা শহর থেকে আপনারা জানেন যে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান ল্যান্ডফিলটির, এবং এটি ওখানেও ল্যান্ডফিলটির আশেপাশে কোনো জনবসতি নেই, এই অবস্থায় ল্যান্ডফিলটি করা। বর্তমানে ল্যান্ডফিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। অত্যন্ত পরিকল্পিত একটি ল্যান্ডফিল ব্যবস্থাপনা ইউনিট সেখানে কাজ করছে। সেখানে পর্যাপ্ত সংখ্যক এক্সকাভেটর, বুলডোজার, টায়ার ডোজার, পেলোডার ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটা চালক বর্জ্যবাহী গাড়ি নিয়ে অতি স্বাচ্ছন্দ্যে সেখানে বর্জ্য অপসারণ করতে পারছে। বর্তমান যেভাবে আমরা ল্যান্ডফিলিং করে যাচ্ছি, একটা সময় কিন্তু চলে আসছে এখন যে ভূমির উপর কিন্তু এভাবে ভূমি কিন্তু আমরা পাবো না। আমাদের যে 50 একর জায়গা আগে ছিল, অলরেডি এটা ফিল আপ হয়ে গেছে। এখন আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করছি, বা এটা জাপানের জাইকার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে এটি আমরা এখন 60 ফুট হাইটে কিন্তু আমরা বর্জ্যটা ড্রেসিং করছি। আমাদের নতুন চিন্তায় যেতে হবে। আমরা এই প্রকল্পের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থার দিকে যেতে চাই। আমরা যেতে চাই ইন্টারমিডিয়েট যে ট্রিটমেন্ট সিস্টেম এটা ডেভেলপ করতে। আমরা চাই ইনসিনারেশন প্লান্ট স্থাপন করতে। আমরা চাই মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে। আমরা চাই রিসাইকেলিং প্লান্ট স্থাপন করতে। আমরা চাই কম্পোস্টিং করতে। শুধু একইভাবে শুধু বর্জ্য কালেকশন আর ডিসপোজাল এই কনসেপ্ট থেকে বের হতে হবে। বর্জ্য পৃথকীকরণ কথা, যে কথাটা আগে বললাম, যে কাঁচা বর্জ্য গ্রিন ওয়েস্ট যাবে কম্পোস্টিংয়ের জন্য, প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইকেলিংয়ের জন্য, এবং যেটা কম্বাসেবল সেটা যাবে ইনসিনারেশন প্লান্টে। এবং যদি ইনসিনারেশন প্লান্টে বর্জ্যটা যায়, আমরা এখন যেখানে 3000 টন বর্জ্য রোজ ডিসপোজ করি, এটি 90% ইনসিনারেট যদি হয়ে যায়, 10% বর্জ্য শুধু আমাদের ফিলিং করতে হবে, ল্যান্ড ফিলিং করতে হবে। স্যানিটারি ল্যান্ডফিলের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এসডিপিআই লাইনারটা হলো যাতে বর্জ্যের যে লিচের যাতে গ্রাউন্ড ওয়াটার পলিশ না করতে পারে তার একটা আবরণ, যেটা যেই লেয়ারটা থাকার জন্য আমাদের গ্রাউন্ড ওয়াটার ঠিক থাকবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে ল্যান্ডফিলে আনা পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্জ্যবাহী গাড়িগুলোর। বর্জ্যবাহী গাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে প্রতিনিয়ত কাজ করে যেতে হয় এবং এসব কাজ সম্পন্ন করা হয় নির্দিষ্ট ওয়ার্কশপ। 2008 সনের পূর্বে এই টোটাল কাজটাই প্রকৌশল বিভাগের ওয়ার্কশপের মাধ্যমে করা হতো। 2008 সনে যখন জাইকা প্রদত্ত আমরা বর্জ্যবাহী গাড়িগুলো পাই, তাদের গাইডলাইন এবং সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আমরা কাজটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। যে পিরিয়ডিক মেনটেন্যান্স অর্থাৎ লুপ চেঞ্জ, ফিল্টার চেঞ্জ, এই কাজগুলো বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ওয়ার্কশপের মাধ্যমে হয়ে থাকে। আর মিডিয়াম এবং লার্জ স্কেলের কাজগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মাধ্যমে হয়ে থাকে। মূলত আমাদের নিজস্ব মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে এই মেরামত কাজগুলো পরিচালিত হয়ে থাকে। একটা সময় ছিল যখন আমাদের টোটাল কাজটাই আমরা আউটসোর্স করতাম। জাইকার এক্সপার্টিস টিমকে ধন্যবাদ যে তাদের মাধ্যমে আমাদের যে মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জনবল যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। সেই দক্ষতার ফলস্বরূপই বলা যায় যে আজকে আমরা ম্যাক্সিমাম কাজ আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে, নিজস্ব এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সম্পাদন করতে পারছি। এখন আমাদের গাড়ি আসার সাথে সাথেই আমাদের নিজস্ব মেকানিক্স টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছেন এবং সেই মোতাবেক পিরিয়ডিক কাজগুলো, পিরিয়ডিক মেনটেন্যান্সগুলো করে প্রতিদিনের গাড়ি প্রতিদিনই আমাদের ডেলিভারি দিচ্ছি আমরা। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন একটি নগরে পরিণত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল আরও বিস্তৃত এবং নানামুখী কার্যক্রম হাতে নেয়া। ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2005-2015 কতটা সফল হয়েছে বা এই পরিকল্পনার সম্প্রসারণের জন্য আর কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে,
তার ভিত্তিতেই নির্ধারিত হবে পরিচ্ছন্ন ঢাকার ভবিষ্যৎ।